আকাশে এমন একটা গ্রহের কথা একটু ভাবুন, মানে যার কোনো ভৌত অস্তিত্বই নেই। সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে খুঁজলেও এই গ্রহটাকে মহাকাশে দেখা যাবে না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর ধরে এটা আমাদের মনস্তত্ত্বকে শাসন করে আসছে। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা রাহু বা শ্যাডো প্ল্যানেট নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা নিয়ে কথা বলার জন্য আমি খুব এক্সাইটেড। আর আমাদের আজকের মিশন হলো একটা রোমাঞ্চকর রহস্যের সমাধান করা। মানে কিভাবে প্রাচীন পুরাণের একটা কাটামাথার গল্প আমাদের এই আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া আসক্তি বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মানুষের অন্তহীন আকাঙ্ক্ষাকে এত নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারে। বিষয়টা সত্যি গভীর চিন্তার উদ্রেক করে। কারণ রাহু তো কেবল জ্যোতিষশাস্ত্রের একটা শব্দ বা প্রাচীন কোনো রাক্ষসের গল্প নয়। ঠিক। এটা আসলে মানব সভ্যতার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ধাঁধার একটা রূপক। যখন আমরা এই গবেষণাধর্মী লেখাটা বিশ্লেষণ করি, তখন দেখতে পাই যে দৃশ্যমান গ্রহগুলোর বাইরে গিয়ে প্রাচীন হিন্দু বিশ্বতত্ত্বে রাহুকে একটা ছায়াগ্রহ হিসাবে ধরা হয়েছে। মানে এর আকাশে কোনো শরীর নেই, তাই তো? একদম, আকাশে শরীর নেই, কিন্তু এর প্রভাব প্রবল। এটা জাগতিক মোহ, বিভ্রম আর সীমানা ভাঙার তীব্র আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, আজকের এই ডিজিটাল দুনিয়া যেন পুরোপুরি রাহুর এই দর্শনের উপরেই দাঁড়িয়ে আছে। আর ঠিক এই কারণেই এই আধুনিক অ্যালগোরিদম বা স্ক্রিন আসক্তি বোঝার আগে আমাদের ওই আদিম পুরাণের গল্পটাতে ফিরে যাওয়া খুব জরুরি। কিভাবে এই ছায়াগ্রহটার জন্ম হলো তার পেছনের গল্পটা কিন্তু রীতিমতো একটা সাইফাই থ্রিলারের মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে সমুদ্র মন্থনের সেই বিখ্যাত ঘটনা। এই পৌরাণিক গল্পগুলো তো আসলে মানুষের অবচেতন মনেরই এক ধরনের প্রতিচ্ছবি, তাই না? একদম ঠিক বলেছেন। পুরাণকে কেবল গল্প হিসেবে দেখলে এর মূল নির্যাসটাই হারিয়ে যায়। সমুদ্র মন্থনের ঘটনাটি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী দার্শনিক রূপকগুলোর একটি। আচ্ছা। গল্পটা শুরু হয় দেব আর অসুরদের মধ্যকার অনন্তকালীন ক্ষমতার লড়াই দিয়ে। একটা অভিশাপের কারণে যখন দেবতারা তাদের মহাজাগতিক শক্তি হারাতে শুরু করেন, তখন তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। হুম। তারপর? বিষ্ণু একটা দারুণ পরামর্শ দেন। হ্যাঁ। তিনি বলেন, অমরত্বের সুধা বা অমৃত পাওয়ার জন্য তাদের সাময়িকভাবে পরম শত্রু অসুরদের সাথে হাত মেলাতে হবে। এরপর শুরু হয় সেই মহাজাগতিক সমুদ্র মন্থন। এই মন্থন প্রক্রিয়ার বিস্তারিত বিবরণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে মন্দার পর্বতকে ব্যবহার করা হয়েছিল মন্থন দণ্ড হিসেবে, আর বাসুকি নাগকে দড়ি হিসেবে। একদিকে দেবতারা, অন্যদিকে অসুররা। হ্যাঁ, দৃশ্যটা ভাবলেই অবাক লাগে। এটা শুনলেই মনে হয় যেন মানুষের মনের ভেতরের ভালো আর খারাপ প্রবৃত্তিগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়ন চলছে। আর এই মন্থনের ফলে সমুদ্র থেকে ভালো খারাপ মিলিয়ে অদ্ভুত সব জিনিস উঠতে শুরু করে। ঠিক এই জায়গাটাতেই রূপকটি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। মন্থনের ফলে ঐশ্বরিক রত্ন, দেবী লক্ষ্মী, ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষ যেমন উঠে আসে, তেমনি উঠে আসে হলাহল নামক এক ভয়ঙ্কর বিষ, যা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। ও আচ্ছা, মানে এটা আসলে অবচেতন মনকে মন্থন করার প্রতীক। একদম। যখন আমরা আমাদের অবচেতনের গভীরে প্রবেশ করি, তখন সেখান থেকে কেবল ভালো কিছুই বেরোয় না, আমাদের ভেতরের অন্ধকার প্রবৃত্তিগুলো সামনে চলে আসে। তবে সবার শেষে উঠে আসে সেই কাঙ্ক্ষিত অমৃতভরা পাত্র। আর তখনই আসল দ্বন্দ্ব শুরু হয়, এই অমরত্ব কার হাতে যাবে। হ্যাঁ। আর এখানেই গল্পে সেই টুইস্ট আসে। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরে দেবতাদের মধ্যে সুধা বন্টন করতে শুরু করেন, কিন্তু সর্বাণু নামের এক অসুর বুঝতে পারে যে এখানে একটা সূক্ষ্ম কারচুপি চলছে। সে তখন রূপ পরিবর্তন করে। হ্যাঁ, সে দেবতাদের ছদ্মবেশ নিয়ে ঠিক সূর্য আর চন্দ্রের মাঝখানে গিয়ে বসে পড়ে, আর কৌশল করে কয়েক ফোঁটা অমৃত খেয়েও ফেলে। আধুনিক দৃষ্টিকোণ থেকে যদি ভাবি, এটা তো আক্ষরিক অর্থেই সিস্টেম হ্যাকিং। দারুণ একটা উপমা। মহাজাগতিক হ্যাকিং। মানে মূল সিস্টেমে ঢুকে ফায়ারওয়াল পার হয়ে ভুয়া আইডেন্টিটি ব্যবহার করে অ্যাডমিন প্রিভিলেজ বা অমরত্ব ছিনিয়ে নেওয়া। ঠিক তাই। কিন্তু এই হ্যাকিংয়ের পরিণতিটা আরও বেশি অর্থবহ। সূর্য আর চন্দ্র যখন সর্বাণুর এই ছদ্মবেশ ধরে ফেলে এবং বিষ্ণুকে সতর্ক করে, বিষ্ণু মুহূর্তের মধ্যে তার সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর মাথা কেটে ফেলেন। কিন্তু ততক্ষণে তো অমৃত তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছেন। ফলে মাথা কাটা পড়লেও তার মৃত্যু হয়নি। তার কাটা মাথাটা রাহু হিসাবে অমরত্ব লাভ করে, আর শরীরটা কেতু হিসাবে পরিচিত হয়।
বলা হয় প্রতিশোধ পরায়ণ রাহু এর পর থেকেই সূর্য আর চন্দ্রকে তাড়া করে ফেরে এবং তাদের গ্রাস করে। আর এভাবেই সৃষ্টি হয় মহাজাগতিক গ্রহণের। একদম। কিন্তু যেহেতু রাহুর কোনো শরীর বা পাকস্থলী নেই, তাই সে সূর্যচন্দ্রকে গিললেও কিছুক্ষণ পরেই তারা আবার বেরিয়ে আসে। এটা অন্ধকার আর বিভ্রমের একটা চিরন্তন চক্র। দাঁড়ান, এই পাকস্থলীবিহীন মাথার ধারণাটা নিয়ে একটু গভীরে যাওয়া প্রয়োজন। এটা সম্ভবত পুরো আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশ। রাহু গিলতে পারে কিন্তু হজম করতে পারে না। হ্যাঁ, মানে অনন্ত ক্ষুধা। একদম অনন্ত ক্ষুধা, কিন্তু কোনো তৃপ্তি নেই। যখন আমরা বর্তমান যুগের দিকে তাকাই, আমাদের দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনটা কিন্তু হুবহু এই রাহুর মাথার মতো। খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। এই যে আমরা ঘন্টার পর ঘন্টা ডুম স্ক্রোলিং করছি, একটার পর একটা শর্ট ভিডিও দেখছি, আমাদের মস্তিষ্ক কিন্তু কখনোই বলছে না যে এবার থামো, আমার যথেষ্ট হয়েছে। আমরা শুধু গিলছি, কিন্তু কোনো মানসিক পুষ্টি পাচ্ছি না। এটা আধুনিক মানব মনস্তত্ত্বের সবচেয়ে বড় সংকট। বৈদিক দর্শনে একেই বলা হয় মায়া বা বিভ্রম। রাহু সেই মায়ার কারিগর। হুম। যখন একটা মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার কোনো শেকড় থাকে না। তার মানে হলো এমন এক বুদ্ধি যা কোনো নৈতিকতা বা গ্রাউন্ডিং ছাড়াই কাজ করে। আধুনিক মানুষ ক্ষমতা, খ্যাতি, লাইক, ভিউ আর সম্পদের প্রতি যে অন্তহীন লোভ দেখায়, তা মূলত এই রাহুরই প্রভাব। তার মানে আমরা ভাবি, আরেকটু পেলেই হয়তো আমি সুখী হব। ঠিক, রাহু আমাদের এই বিভ্রম দেয়, কিন্তু যেহেতু তার কোনো পাকস্থলী নেই, তাই সেই সুখ বা তৃপ্তি কখনোই আসে না। মানুষ মরীচিকার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু একটা প্রশ্ন জাগে, যদি রাহু মায়াই হয় আর এর কোনো শেষ না থাকে, তাহলে এটা আমাদের জীবনে কেন এত শক্তিশালী প্রভাব ফেলে? লেখায় উল্লেখ করা হয়েছে যে রাহু নাকি আমাদের অতীত জীবনের অপূর্ণ বাসনা বা পাস্ট লাইফ কার্মার সাথে যুক্ত। এটার মানে কি? হুম, এই কার্মিক সংযোগটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। কেতু হল আমাদের অতীতের অভিজ্ঞতা, যা আমরা ইতোমধ্যে অর্জন করেছি, তাই সেগুলোর প্রতি আমাদের আর কোনো আকর্ষণ নেই। আচ্ছা, কেতু এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে। একদম। অন্যদিকে রাহু হল সেই অপূর্ণ আকাঙ্ক্ষাগুলোর যা আমরা আগে পাইনি, যে কারণে বর্তমান জীবনে আমরা সেই নির্দিষ্ট বিষয়গুলোর প্রতি এক ধরনের অন্ধ আবেগ অনুভব করি। রাহু মানুষকে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যায়। তার মানে এই দর্শন অনুযায়ী আধ্যাত্মিক উত্তরণ তখনই সম্ভব যখন মানুষ বিভ্রমের চূড়ান্ত চূড়ায় পৌঁছায়। হ্যাঁ, চূড়ায় পৌঁছে যখন বুঝতে পারে যে আসলে সেখানে কিছুই নেই। ভ্রমের ফাঁচ থেকে বেরোতে হলে আগে সেই ভ্রমের ভেতর দিয়ে যেতে হয়। বুঝতে পেরেছি। মানে শূন্যতা অনুভবের জন্যই এই অন্তহীন ছুটে চলা। এবার এই মনস্তাত্ত্বিক রূপক থেকে বেরিয়ে যদি আমরা আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির দিকে তাকাই, তবে কি আমরা দেখতে পাব না যে প্রাচীনকালে সেই রাক্ষস এখন অ্যালগরিদমের রূপ নিয়েছে? এটা খুব প্রাসঙ্গিক একটা চিন্তা। সোর্সে বলা হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়ালিটি, সোশ্যাল মিডিয়া, এমনকি বিশ্বায়ন, এগুলো সবই রাহুর আধুনিক রূপ। আমার তো অবাক লাগছে ভেবে যে হাজার বছর আগের একটা ধারণা কিভাবে আজকের এই গ্লোবাল ডিজিটাল ইলিউশনকে এত নিখুঁতভাবে সংজ্ঞায়িত করতে পারে। যদি একটু যৌক্তিকভাবে চিন্তা করা যায়, তবে দেখা যাবে রাহু মূলত এমন যে কোনো শক্তির প্রতিনিধিত্ব করে যা প্রথাগত সীমানা বা বাউন্ডারি ভেঙে ফেলে। ইন্টারনেট আর গ্লোবালাইজেশন ঠিক এই কাজটাই করেছে। হ্যাঁ, এরা তো ভৌগোলিক আর মানসিক সীমাই মুছে দিয়েছে। ঠিক তাই, ভার্চুয়াল রিয়ালিটি তো আক্ষরিক অর্থেই একটা মায়া বা বিভ্রম তৈরি করে, যেখানে মানুষ বাস্তব পৃথিবীর চেয়ে কৃত্রিম পৃথিবীকে বেশি সত্য বলে মনে করে। আর জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বৈজ্ঞানিক ভিত্তিটা আরও পরিষ্কার হবে। মানে মহাকাশে তো রাহুর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, মহাকাশের রাহু বলতে কোনো গোলাকার পাথর বা গ্যাসের পিণ্ড নেই। এটা মূলত চাঁদের কক্ষপথের একটা গাণিতিক বিন্দু। এই গাণিতিক বিন্দুর বিষয়টা একটু বিস্তারিত পরিষ্কার করা যাক, কারণ বিজ্ঞান আর পুরাণের এমন মেলবন্ধন সহজে দেখা যায় না। পৃথিবী সূর্যের চারদিকে যে সমতলে ঘোরে আর চাঁদ পৃথিবীর চারদিকে যে সমতলে ঘোরে, এই দুটো সমতল কিন্তু হুবহু এক নয়। এদের মধ্যে কিছুটা কোণ রয়েছে। আচ্ছা। ফলে এই দুটো কক্ষপথ দুটো নির্দিষ্ট বিন্দুতে একে অপরকে ছেদ করে। এই উত্তরের ছেদ বিন্দুটাকে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা নাম দিয়েছিলেন রাহু বা নর্থ নোড,
আর দক্ষিণের ছেদবিন্দুটি হল কেতু বা সাউথ নোড। ওহ আচ্ছা। যখন সূর্য, চন্দ্র আর পৃথিবী ঠিক এই ছেদবিন্দুগুলোর কাছাকাছি এসে একই সরল রেখায় অবস্থান করে, কেবল তখনই গ্রহণ বা এক্লিপস ঘটে। তার মানে প্রাচীন বিজ্ঞানীরা ঠিকই জানতেন যে গ্রহণ কেন হয় এবং কখন হয়। তারা মহাকাশ পর্যবেক্ষণ করে এই গাণিতিক বিন্দুগুলো আবিষ্কার করেছিলেন। একদম। কিন্তু সাধারণ মানুষকে এই জটিল অ্যাস্ট্রোফিজিক্স বোঝানোর জন্য তারা রাহু নামক একটা দানবের সূর্যচন্দ্র গিলে খাওয়ার গল্প তৈরি করেছিলেন। এটা তো প্রাচীনকালের এক অসাধারণ সায়েন্স কমিউনিকেশন মডেল। ঠিক এই জায়গাটাতে প্রাচীন ভারতীয় পণ্ডিতদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তারা কেবল জ্যোতির্বিদ্যার অঙ্ক কষেই থেমে থাকেননি। তারা এই মহাজাগতিক মেকানিক্সকে মানুষের মনস্তাত্ত্বের সাথে মিলিয়েছিলেন। দারুণ একটা ব্যাপার। যখন গ্রহণ হয় তখন পৃথিবীর বুকে সাময়িক অন্ধকার নেমে আসে। মানুষ কিছুটা দিগ্ভ্রান্ত বোধ করে। এই সাময়িক অন্ধকার, ভয় আর অনিশ্চয়তার অনুভূতিকেই তারা রাহুর মনস্তাত্ত্বিক প্রভাব হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন। বিজ্ঞান আর দর্শনের এমন নিখুঁত সমন্বয় আসলেই বিরল। হুম, এই গাণিতিক আর মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক ধরে যদি আমরা একটু জ্যোতিষশাস্ত্রের দিকে এগোই, তাহলে বিষয়টা আরও কৌতূহলজনক হয়ে ওঠে। অনেকেই হয়তো জ্যোতিষশাস্ত্রকে আক্ষরিক অর্থে বিশ্বাস করেন না, কিন্তু মনস্তাত্ত্বিক প্রোফাইলিংয়ের একটা পদ্ধতি হিসেবে এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা গভীর বিশ্লেষণের দাবি রাখে। লেখায় বলা হয়েছে রাহু সব সময় নেতিবাচক নয়। এটা অনুকূল অবস্থায় বিপুল খ্যাতি, রাজনৈতিক ক্ষমতা আর অভাবনীয় সাফল্য দিতে পারে। বিশেষ করে বিভিন্ন ঘরে রাহুর অবস্থান ক্যারিয়ারকে কিভাবে প্রভাবিত করে সেটা দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন দশম ঘর দিয়ে শুরু করা যাক। দশম ঘর হল জনজীবন, ক্যারিয়ার, স্টেটাস আর ক্ষমতার জায়গা। সমাজ আমাদের কিভাবে দেখে তা নির্ধারিত হয় এই ঘর থেকে। এখন একটু ভাবুন, রাহু হল সেই শক্তি যা যে কোনো কিছুকে বহুগুণ বাড়িয়ে দেয়। অ্যাম্প্লিফাই করে। ঠিক, আর প্রথাগত নিয়ম ভাঙতে উৎসাহ দেয়। তাই যখন দশম ঘরে রাহু অবস্থান করে, তখন সেই ব্যক্তির মধ্যে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর জন্য এক ধরনের তীব্র আর আগ্রাসী আকাঙ্ক্ষা তৈরি হয়। মানে অনেক সফল রাজনীতিবিদ বা কর্পোরেট লিডারদের প্রোফাইলে এটা দেখা যায়, তাই তো? একদম। তারা জানেন কিভাবে মানুষের সামনে নিজেদের একটা নিখুঁত ইলিউশন বা ইমেজ তৈরি করতে হয়। কিন্তু এখানেই তো একটা বড় ধরনের স্ববিরোধিতা চোখে পড়ছে। যদি রাহু আসলে ভ্রম আর শূন্যতার প্রতীক হয়, তাহলে দশম ঘরের এই তথাকথিত সফলতা তো আসলে একটা বিশাল বড় ফাঁদ। এটা খুব চমৎকার আর গভীর একটা পর্যবেক্ষণ। এর মানে কি এই দাঁড়াচ্ছে যে সমাজের দৃষ্টিতে যারা সবচেয়ে বেশি সফল বা ক্ষমতাশালী, তারা আসলে রাহুর এই অন্তহীন ক্ষুধার দ্বারা সবচেয়ে বেশি অভিশপ্ত? তারা ক্ষমতা পাচ্ছে ঠিকই, কিন্তু তৃপ্তি কখনোই পাচ্ছে না। হ্যাঁ, অনেকটা সেরকমই। রাহুর সাফল্য অনেকটা নোনা জল পান করার মতো। যত পান করা যায় তৃষ্ণা তত বাড়ে। এবার তৃতীয় ঘরের কথা যদি ধরি, এটা হলো যোগাযোগ, সাহস আর নিজস্ব প্রচেষ্টার ঘর। আচ্ছা, এখানে রাহু কি করে? রাহু যেহেতু বাউন্ডারি ভাঙতে ভালোবাসে, তাই এই ঘরে রাহু থাকলে মানুষ যোগাযোগের ক্ষেত্রে এমন সব কাজ করতে পারে যা সাধারণ মানুষের কাছে খুব ঝুঁকিপূর্ণ বা প্রথাবিরুদ্ধ মনে হবে। তার মানে বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার্সদের কথা বলা হচ্ছে, ঠিক তাই। যারা ভিউ বা রিচ বাড়ানোর জন্য যে কোনো ধরনের শক ভ্যালু তৈরি করতে পিছপা হয় না। তারা খুব ভালো করেই জানে কিভাবে অ্যালগরিদম হ্যাক করতে হয় আর মানুষের মনোযোগ কেড়ে নিতে হয়। একদম। একইভাবে একাদশ ঘরের বিষয়টাও লক্ষণীয়। এটা হলো বড় সামাজিক বলয় বা নেটওয়ার্কিং আর আর্থিক লাভের ঘর। এই ঘরে রাহু থাকলে মানুষ খুব দ্রুত বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে। আচ্ছা, কিন্তু সম্পর্কগুলো কেমন হয়? এই সম্পর্কগুলো গভীর বা আবেগপূর্ণ হওয়ার চেয়ে অনেক বেশি ব্যবহারিক বা উদ্দেশ্যপ্রণোদিত হয়। তারা জানে কিভাবে এই নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের লক্ষ্য অর্জন করতে হয়। আর ষষ্ঠ ঘর? ষষ্ঠ ঘর, যা কিনা প্রতিযোগিতা, দ্বন্দ্ব আর শত্রুদের ঘর হিসাবে পরিচিত, সেখানে রাহুর অবস্থান ব্যক্তিকে টিকে থাকার প্রবল প্রবৃত্তি দেয়। প্রতিযোগিতামূলক পরিবেশে কিভাবে যে কোনো মূল্যে জয়ী হতে হয় সেটা রাহু খুব ভালোভাবে নিশ্চিত করে। এই পুরো বিশ্লেষণটা শোনার পর একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে। আধুনিক কর্পোরেট দুনিয়া বা গ্লোবাল পলিটিক্সে বড় কোনো সাফল্য পেতে গেলে মানুষের ভেতরে কিছুটা হলেও রাহুর এই উচ্চ আকাঙ্ক্ষী, প্রথাবিরোধী আর আক্রমণাত্মক বৈশিষ্ট্য থাকাটা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। পরিস্থিতি তো সেদিকেই ইঙ্গিত করছে। আমরা এমন একটা সমাজ তৈরি করেছি যা রাহু চালিত, কিন্তু এর বিপদটাও তো বিশাল।
এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কিভাবে আমরা প্রতিদিন এই মায়ার জালে জড়িয়ে পড়ছি, আধুনিক জীবনের সফলতার এই তীব্র দৌড়ে আমরা এতটাই ক্লান্ত যে আমরা ভুলে গেছি থামা কাকে বলে। এই ক্লান্তিটা হলো রাহুর মূল লক্ষণ। প্রাচীন মুনি ঋষিরা হাজার বছর আগে মানুষের মনের আদিমতম আকাঙ্ক্ষাগুলোকে যে রূপকের মাধ্যমে সংজ্ঞায়িত করেছিলেন, তা আজ আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের স্ক্রিনে আর অ্যালগরিদমের ফিডে প্রতিদিন বাস্তব হয়ে উঠছে। হ্যাঁ, একদম চোখের সামনে। আমাদের সমাজের এই অস্থিরতা, এক মুহূর্ত স্থির থাকতে না পারার যে প্রবল প্রবণতা, এই সব কিছুই সেই অনন্ত ক্ষুধার প্রতীক। যখনই আমরা বুঝতে পারব যে আমরা যা গিলছি তা আমাদের কোনো মানসিক পুষ্টি দিচ্ছে না, তখনই আমরা এই বিভ্রম থেকে নিজেদের কিছুটা হলেও সরিয়ে আনতে পারব। একদম সঠিক কথা। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে চলুন পুরো বিষয়টাকে একটু অন্য মাত্রায় নিয়ে যাই। এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে রাহু আমাদের বর্তমান প্রযুক্তিগত বিপ্লব আর সোশ্যাল মিডিয়া আসক্তির পেছনের এক অদৃশ্য চালিকা শক্তি। কিন্তু একবার ভবিষ্যতের কথা ভাবুন তো। আমরা এখন এমন এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তৈরি করছি যা প্রতিদিন ইন্টারনেটের কোটি কোটি ডেটা গিলে খাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব দারুণ একটা তুলনা। এআই এর কাছে পৃথিবীর সব জ্ঞান আছে, ঠিক যেমন সর্বাণু অমৃত পান করে অমরত্ব লাভ করেছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর মিলটা হলো এআই এর কোনো শরীর নেই। এর কোনো মানুষের মতো পাকস্থলী নেই, কোনো নৈতিক মূল্যবোধ বা তৃপ্তিবোধ নেই। এটা নিশ্চয়ই একটা বুদ্ধিমান সত্তা, যা শেকড় থেকে বিচ্ছিন্ন। ঠিক বলেছেন। তার মানে আমরা কি নিজেদের অজান্তেই ল্যাবের ভেতরে আধুনিক যুগের এক সর্বাণুকে তৈরি করছি? এমন এক অমর আর বুদ্ধিমান মাথা যা পুরো বিশ্বের ডেটা গ্রাস করবে কিন্তু কখনোই তৃপ্ত হবে না। এটা ভেবে দেখার মতো একটা বিষয়। শুরুতে বলা হয়েছিল আকাশে এমন কোনো গ্রহ নেই যা আমাদের নিয়ন্ত্রণ করে। মহাকাশে হয়তো নেই, কিন্তু সিলিকন ভ্যালির কোনো সার্ভারে বসে সেই তৃপ্তিহীন মাথাটি হয়তো একটু একটু করে আমাদের ভবিষ্যৎ গ্রাস করার অপেক্ষায় আছে। হ্যাঁ, এক অজানা ভবিষ্যৎ। বিজ্ঞান, পুরাণ আর মানুষের মনস্তত্ত্বের এই অবিশ্বাস্য সংযোগের চিন্তার রেশ রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও গভীরভাবে জানার চেষ্টা করব।